Hello, good evening, and welcome all in our channel Allied Health Educare. তো আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে আপকামিং ইন্টারভিউ আছে সেটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করতে শুরু করে দিয়েছি। তো আজকে আমরা থার্ড পার্ট নিয়ে ডিসকাস করব। আজকে বেসিক্যালি আমাদের আলোচনাটা হবে এলাইজা নিয়ে। যারা এলাইজা ডিপার্টমেন্ট বা মাইক্রোবায়োলজি সেরোলজি সেকশনে যারা কাজ করো, তারা কিরম ধরনের কোশ্চেন এইচআরবি ইন্টারভিউতে ফেস করতে পারো তার একটা ওভারভিউ আমি আজকে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এমটি ল্যাবে রিক্রুটমেন্ট হয় সেখানে দেখা যায় যে তুমি যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কাজ করছো সেখান থেকে কিন্তু কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। যদি তুমি বলো যে স্যার আমি এলাইজা ডিপার্টমেন্টে কাজ করছি, তাহলে সেখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এলাইজা থেকেই হতে পারতো। সেটা যে নট নেসেসারিলি সব সব ক্ষেত্রে হবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে। বা যারা বলছো যে আমরা বায়োকেমিস্ট্রিতে কাজ করি, তাদের কোশ্চেন গুলো ম্যাক্সিমামই বায়োকেমিস্ট্রি ওরিয়েন্টেড থাকে। তো তেমনই আজকে আমি কিছু স্পেশাল টাইপ অফ এলাইজার কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চলেছি। তাহলে সবাই খুব ভালো করে শুনবে, এবং যদি কোনো কারোর কোশ্চেন থাকে অবশ্যই সেই কোশ্চেন আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেটা যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক, আমি কিছু কোশ্চেনারিজ আমি সাজিয়ে নিয়েছি। তো সেইগুলোর উপর বেস করে বেসিক্যালি আমাদের আজকে আলোচনাটা হবে। প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এলাইজা। হোয়াট ইজ এলাইজা? এলাইজার টার্ম ফুল ফর্ম তোমরা সবাই জানো। এলাইজা স্ট্যান্ডস ফর এনজাইম লিঙ্কড immunosorbent assay। অর্থাৎ এনজাইম লিঙ্কড। কেন এনজাইম লিঙ্কড কেন বলছি? কারণ এখানে এমন এক ধরনের আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করি, যেই সেকেন্ডারি অ্যান্টিবডি ইজ ট্যাগড উইথ এ এনজাইম, এবং এই এনজাইমটি যার নাম হলো হর্স র্যাডিস পারঅক্সিডেজ, এই এনজাইমটা কিন্তু এলাইজার ডিটেকশনের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল রোল কিন্তু প্লে করে। সেই জন্য আমরা বলছি এনজাইম লিঙ্কড। ইমিউনো কথাটির অর্থ হলো অ্যান্টিবডি। সরবেন্ট এই কথাটির অর্থ হলো ইমমোবিলাইজেশন, এবং অ্যাসে মানে হচ্ছে টেস্ট। এখানে এলাইজাকে আমরা অ্যাসে বলছি। কেন অ্যাসে বলছি? অনেক সময় এই কোশ্চেনটা আসে যে কেন টেস্ট বলছি না। তো অ্যাসে কিছু পার্টিকুলার কোয়ান্টিফিকেশন, সেটা এনজাইম হতে পারে, সেটা অ্যান্টিবডি হতে পারে, বা সেটা অ্যান্টিজেন হতে পারে। তো যখন আমরা কোনো স্পেসিফিক্যালি কোনো কিছু কোয়ান্টিফাই করতে চাইছি, যেমন ড্রাগ অ্যাসে, এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাসের মধ্যে ইনক্লুড করি। এইগুলোকে অ্যাসের মধ্যে ইনক্লুড, দিস ইজ নট টেস্ট, এটাকে আমরা স্পেসিফিক্যালি টেস্ট বলতে পারি না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 28। হাউ মেনি টাইপস অফ এলাইজা, হাউ মেনি টাইপস অফ এলাইজা আর দেয়ার অ্যান্ড দেয়ার নেম। আমরা ইতিমধ্যেই জানি যে এলাইজা কত ধরনের হয়। একটু দেখে নেওয়া যাক এলাইজা কত রকমের বা কত ধরনের এলাইজা আমরা সাধারণত দেখতে পাই। জেনারেলি আমরা এখানে 4 ধরনের এলাইজা দেখতে পাই, অথবা 5 ধরনেরও দেখা যায়। আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমাদের বলে দেবো। প্রথম হচ্ছে ডিরেক্ট এলাইজা। ফার্স্ট ওয়ান ইজ ডিরেক্ট এলাইজা। সেকেন্ড ওয়ান ইজ ইনডিরেক্ট এলাইজা। থার্ড ওয়ান ইজ স্যান্ডউইচ এলাইজা। এবং ফোর্থ হচ্ছে কম্পিটিটিভ এলাইজা। মেইনলি প্রাইমারিলি এলাইজা 4 ধরনের হতে পারে: প্রাইমারি, এই ডাইরেক্ট, ইনডাইরেক্ট, স্যান্ডউইচ এবং কম্পিটিটিভ। এছাড়াও আমরা পরে ম্যাক এলাইজা নিয়ে ডিসকাস করব।
তাহলে জেনারেলি আমাদের ল্যাবে 3 ধরনের এলাইজা নিয়ে ডিসকাস করা হয় বা 3 ধরনের এলাইজা নিয়ে কাজ করা হয়। একটি হলো ইনডাইরেক্ট, স্যান্ডউইচ এবং কম্পিটিটিভ। ডাইরেক্ট এলাইজা অতটা এখানে টেস্ট করা অতটা ইউজ করা হয় না, কারণ ডাইরেক্ট এলাইজা কোনো কোনো ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে এই টেস্টগুলি হচ্ছে বা এই প্রসেসটি হচ্ছে নন স্পেসিফিক এবং নন ইনসেনসিটিভ। সুতরাং আমরা ডাইরেক্ট এলাইজাকে আমরা ল্যাবরেটরিতে অ্যাভয়েড করি, যদিও ডাইরেক্ট এলাইজা কিন্তু লেস টাইম কনজিউমিং এবং এবং এটা হ্যাসেল ফ্রি টেস্ট বলতে পারে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রকম সেটব্যাকস বা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ডাইরেক্ট এলাইজাতে দেখা যায়। তো একটু জাস্ট আমি ডিসকাস করে দিই প্রত্যেকটা এলাইজা। তো ডাইরেক্ট এলাইজা হচ্ছে আমরা এমন একটা এলাইজা যেখানে আমাদের সেকেন্ডারি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের রিয়াকশন ডাইরেক্টলি হয়। যেগুলি ডাইরেক্ট এলাইজাতে বেসিক্যালি আমরা অ্যান্টিজেন ডিটেকশন করি এবং এই অ্যান্টিজেনের সঙ্গে যে কনজুগেট রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি বলি। সেকেন্ডারি অ্যান্টিবডি মানে দ্য অ্যান্টিজেন হ্যাজ এ এনজাইম ট্যাগড। তাহলে এই অ্যান্টিবডির সঙ্গে একটি এনজাইম ট্যাগ করা রয়েছে, যেমনটা ছবিতে দেখানো রয়েছে, এবং সেই এনজাইমটির নাম হচ্ছে হটস্টাডিস পারঅক্সিডেস। কোনো কোনো ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেসও ইউজ করা হয়। তাহলে যেহেতু অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির বা কনজুগেট অ্যান্টিবডি বা সেকেন্ডারি অ্যান্টিবডির রিয়াকশন ডাইরেক্টলি হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলি ডাইরেক্ট এলাইজা। তো ডাইরেক্ট এলাইজাতে কি করা হয়, একটি ওয়েলস আমাদের দেওয়া হয়, সেই ওয়েলসে আমরা কি করি, স্যাম্পেল অ্যাড করি। স্যাম্পেল অ্যাড করলে কি হবে, সেই স্যাম্পেলের মধ্যে যে অ্যান্টিজেন গুলি থাকবে, সেই অ্যান্টিজেন গুলি এই মাইক্রোওয়েলস এর মধ্যে অ্যাবজর্বড হয়ে যাবে, যেমনটা এখানে দেখানো রয়েছে। অ্যান্টিজেন গুলি কি হয়েছে, অ্যাবজর্ব হয়ে গেছে। এবং আমরা ওয়াশিং স্টেপ রয়েছে, ওয়াশিং স্টেপের মাধ্যমে আমরা আনবাউন্ড অ্যান্টিজেন গুলোকে রিমুভ করে দিচ্ছি, এবং যখন আমরা কনজুগেট দিচ্ছি, কনজুগেটের সঙ্গে অ্যান্টিজেনের ডাইরেক্ট রিয়াকশন হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট এলাইজা। সেকেন্ড ওয়ান ইজ ইনডাইরেক্ট এলাইজা। দিস ইজ কল্ড ইনডাইরেক্ট এলাইজা। ইনডাইরেক্ট কেন? ইনডাইরেক্ট এই জন্যই এটা বলা হচ্ছে কারণ এখানে অ্যান্টিজেন এবং সেকেন্ডারি অ্যান্টিবডি এর যে রিয়াকশন, এই রিয়াকশনটা কিন্তু ইনডাইরেক্টলি হচ্ছে ভায়া দ্য অ্যান্টিবডি প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। ফলে এখানে কি হলো, ফলে এখানে অ্যান্টিজেনের সঙ্গে কনজুগেটের যে রিয়াকশন, সেই রিয়াকশনটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে না, ভায়া স্যাম্পল অ্যান্টিবডি, মানে যে অ্যান্টিবডিটা আমরা ডিটেকশন করতে চাইছি, সেই অ্যান্টিবডির মাধ্যমে রিয়াকশনটা বা এদের কনজুগেশন মানে এদের যে রিয়াকশনটা হচ্ছে। তাহলে ইনডাইরেক্টলি যেহেতু হচ্ছে, সেহেতু আমরা এটাকে বলি ইনডাইরেক্ট এলাইজা। তাহলে ইনডাইরেক্ট এলাইজার মধ্যে মাধ্যমে আমরা কি ডিটেকশন করতে পারি? যদি ইনডাইরেক্ট এলাইজা হয়, তাহলে আমরা এখানে অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ইনডাইরেক্ট এলাইজার মাধ্যমে আমরা কি ডিটেকশন করতে পারি, তখন বলতে হবে আমরা এখানে অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। তাহলে ডাইরেক্ট এলাইজার ক্ষেত্রে আমরা বললাম যেমন, যেখানে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। এবার নেক্সট হচ্ছে আরেক ধরনের এলাইজা হতে পারে, যেটাকে বলা হয় স্যান্ডউইচ এলাইজা। এই স্যান্ডউইচ এলাইজার মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। স্যান্ডউইচ এলাইজার মাধ্যমে আমরা যেমন অ্যান্টিজেন ডিটেকশন করতে পারছি, তেমনি ডাইরেক্ট এলাইজার মাধ্যমে অ্যান্টিজেন ডিটেকশন করতে পারছি। বাট বিং দ্য ডাইরেক্ট এলাইজা ইজ লেস সেন্সিটিভ, উই শুড নট ইউজ ডাইরেক্ট এলাইজা, উই শুড ইউজ স্যান্ডউইচ এলাইজা। তাহলে স্যান্ডউইচ আমরা কেন বলছি, স্যান্ডউইচ এলাইজা বলছি কারণ এই কারণেই, কারণ এখানে যে অ্যান্টিজেনটি রয়েছে, যেটিকে আমি লাল ডট দিয়ে দেখিয়েছি, সেই অ্যান্টিজেনটি দুটি অ্যান্টিবডির মাঝখানে রয়েছে। প্রথম হচ্ছে এক্ষেত্রে স্যান্ডউইচ এলাইজারের ক্ষেত্রে আমরা যে অ্যান্টিজেনটিকে ডিটেকশন করতে চাইছি, ধরে নাও আমরা এখানে সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনকে ডিটেকশন করতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাদের যে মাইক্রোওয়েলসটি রয়েছে বা যে এলাইজা ওয়েলসটি রয়েছে, এলাইজা ওয়েলসটিকে আমাদের অ্যান্টিবডি দিয়ে কোট করতে হবে। কি অ্যান্টিবডি দিয়ে কোট করব, আমরা যেই অ্যান্টিজেনটি ডিটেকশন করতে চাইছি তার এগেনস্টে আর্টিফিশিয়ালি বানানো একটি অ্যান্টিবডি দিয়ে কোট করা থাকবে। তাহলে যখন আমরা এটা কমার্শিয়ালি পাবো, যখন আমরা এখান পারচেস করব, তখন দ্য ওয়েলস ইজ অলরেডি কোটেড উইথ অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। যদি আমরা এইচবিএস এ যে অ্যান্টিজেন ডিটেকশন করতে চাই, তাহলে ইট শুড বি কোটেড বাই
অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। তাহলে যেরকম দেখানো রয়েছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভায়োলেট কালারের অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি দিয়ে কোট করা আছে। এবার আমরা যখন স্যাম্পল অ্যাড করব, স্যাম্পল অ্যাড করলে কি হবে, অ্যান্টিজেনগুলি ঠিক অ্যান্টি এইচবিএস এর অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করবে। এবং সেকেন্ড পরের যে স্টেপ, আমরা এখানে কনজুগেট অ্যাড করব। কনজুগেট অ্যাড করলে কি হবে, কনজুগেট গুলি আবার ওই অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করবে এবং জিনিসটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো হবে। সেই জন্য এটা কি বলা হয়, স্যান্ডউইচ এলাইজার। পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। তাহলে স্যান্ডউইচ এলাইজার মাধ্যমে আমরা জেনারেলি কি পারি, এক্ষেত্রে আমরা উই ক্যান ডিটেক্ট দ্য অ্যান্টিজেন। এবং পরবর্তী একদম লাস্ট যে টাইপ, সেটি হচ্ছে কম্পিটিটিভ এলাইজার। তো কম্পিটিটিভ এলাইজার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি দুটোই ডিটেকশন করতে পারি। তো এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করছি। মানে এই যে পিকচার দেখানো রয়েছে, এখানে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করছি। তো এই অ্যান্টিবডিতে দেখতে পাচ্ছি যে এখানে স্যাম্পেলের অ্যান্টিবডি এবং কনজুগেট অ্যান্টিবডি বা সেকেন্ডারি অ্যান্টিবডি, এদের মধ্যে একটা কম্পিটিশন চলে, কে বাইন্ড করতে পারবে এবং কত সংখ্যায় বাইন্ড করতে পারবে। যদি অ্যান্টিবডির কনসেন্ট্রেশন কম থাকে তাহলে কম অ্যান্টিবডি বাইন্ড করবে, যদি স্যাম্পেলের মধ্যে অ্যান্টিবডির কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে বেশি 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 অ্যান্টিবডি বাইন্ড করবে। তাহলে অর্থাৎ অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করার জন্য কনজুগেট অ্যান্টিবডি এবং স্যাম্পেলের অ্যান্টিবডির মধ্যে একটা কম্পিটিশন চলে। তো সেই জন্য আমরা এই এলাইজাটাকে বলি কম্পিটিটিভ এলাইজার। তাহলে কম্পিটিটিভ এলাইজার ক্যান বি ইউজড ফর বোথ ডিটারমিনেশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। এবং আমরা এই এলাইজার প্রসেসে আমরা কিছু রিয়েজেন্টস ইউজ করি, যে রিয়েজেন্টস গুলো খুবই দরকারি রিয়েজেন্ট। প্রথম যে রিয়েজেন্ট সেটি হচ্ছে কনজুগেট রিয়েজেন্ট। এগুলি সব রিয়েজেন্ট, জিজ্ঞেস করতে পারি কি কি রিয়েজেন্ট আমরা এলাইজাতে ইউজ করতে পারি। তাহলে প্রথম রিয়েজেন্ট হচ্ছে কনজুগেট, সেকেন্ড রিয়েজেন্ট হচ্ছে টিএমবি সাবস্ট্রেট, 3 নম্বর হচ্ছে স্টপ সলিউশন এবং 4 নম্বর হচ্ছে ওয়াশ বাফার। এই চারটি রিয়েজেন্ট আমরা এলাইজার ক্ষেত্রে জেনারেলি ইউজ করে থাকি। এবং এই এলাইজার যে ডিটেকশন সিস্টেম, এই এলাইজার যে ডিটেকশন সিস্টেম মানে কি, এখানে কালার চেঞ্জ হচ্ছে। তাহলে যখন প্রত্যেকটি স্টেপের মাধ্যমে আমরা কি করছি না, প্রত্যেকটি স্টেপ আমরা এক্সিকিউট করছি এবং প্রত্যেকটি স্টেপের মাধ্যমে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কোনো না কোনো বাইন্ড হচ্ছে। যদি সেখানে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তবেই এই বাইন্ডিং গুলি পসিবল হয়, না হলে তো কোনোভাবেই সম্ভব নয়। এবার আমরা কি করি, সমস্ত বাইন্ডিং হয়ে যাওয়ার পর, এবং একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, এখানে আমরা যখন কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করাচ্ছি তখন দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট। একটি হলো টাইম এবং আরেকটি হলো ইনকুবেশন অ্যাট 37°C। তাহলে প্রতিটি স্টেপে আমরা স্যাম্পল দিচ্ছি বা আমরা কনজুগেট দিচ্ছি, আমরা তো ওয়াশ ইতিমধ্যেই করে ফেলছি। ওয়াশ তো প্রত্যেকটি স্টেপের মাঝে মাঝে ওয়াশ করতে হবে, যাতে করে আনবাউন্ড সেকেন্ডারি বা আনবাউন্ড প্রাইমারি অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলো রিমুভ হয়ে যায়। তো প্রত্যেকটি স্টেপ যখন আমরা এক্সিকিউট করছি তার মাঝখানে আমাদের এই টাইমটা মেনটেন করতে হবে, অর্থাৎ কতক্ষণ আমরা ইনকিউবেটটা করবো এবং ইনকিউবেশনের যে টেম্পারেচার, এই দুটো জিনিস কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিজেন বা অ্যান্টিবডির যে বাইন্ডিং সেটাকে কিন্তু এনহ্যান্স করে। অর্থাৎ আমরা যদি সঠিক টাইম মেনটেন না করি বা সঠিক ইনকিউবেশন টেম্পারেচার মেনটেন না করি, তাহলে কিন্তু এই যে সমস্ত বাইন্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি সেই বাইন্ডিং গুলো কিন্তু পসিবল কোনোভাবেই হবে না। এবার লাস্টে এই এলাইজার ডিটেকশন সিস্টেমের ক্ষেত্রে কিভাবে আমরা একটা এলাইজার রিডিং নিচ্ছি। এই এলাইজার ডিটেকশন সিস্টেমের মধ্যে আমি যেমনটা বললাম বিভিন্ন রকম রিয়েজেন্ট রয়েছে, তেমনি এলাইজার ডিটেকশন সিস্টেমের মধ্যে দু তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে ডিটেকশন সিস্টেমের মধ্যে কোন দু তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট, তাহলে ডিটেকশন সিস্টেম এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করতে পারি। তাহলে ডিটেকশন সিস্টেমের মধ্যে 1 নম্বর আমরা কাকে রাখবো, অবশ্যই সেকেন্ডারি অ্যান্টিবডি। কেন আমরা এগুলোকে রাখছি একটু পরেই জাস্ট আমি ডিসকাস করছি। তাহলে প্রথম হলো সেকেন্ডারি অ্যান্টিবডি, 2 নম্বর হলো অবশ্যই টিএমবি, টেট্রা মিথাইল বেনজিডিন সাবস্ট্রেট,
এবং চতুর্থ নম্বর হলো স্টপ সলিউশন। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে আমাদের এলাইজার ডিটেকশন সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিস ছাড়া কিন্তু আমরা এলাইজার অ্যাকচুয়াল যে কালার চেঞ্জ, সেই কালার চেঞ্জ কিন্তু মেজারমেন্ট করতে পারবো না। তাহলে একটা খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখনই কোনো কারণে এই রকম রিয়াকশন হবে, যেমন এটা আমি দেখিয়েছি একটি ইনডাইরেক্ট এলাইজার, এটি হলো একটি ইনডাইরেক্ট এলাইজার, এবং এটি হলো একটি স্যান্ডউইচ এলাইজার। তো দুটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম দেখালাম প্রোটোকল অনুযায়ী অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করেছে। এইবার আমাদের লাস্টে একদম এলাইজার লাস্টের যে আগের স্টেপ, সেখানে আমাদের অ্যাড করতে হয় সাবস্ট্রেট। এই যে সাবস্ট্রেট আমি একটু আগেই বললাম, এই সাবস্ট্রেটের মধ্যে দুটো জিনিস রয়েছে। একটি রয়েছে টেট্রামিথাইল বেনজিডিন এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং টেট্রামিথাইল বেনজিডিন, এদের ফাংশনটা অ্যাকচুয়ালি কি একটু দেখে নেওয়া যাক, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটি হচ্ছে একটি স্যান্ডউইচ এলাইজার, আমি স্যান্ডউইচ এলাইজার দিয়েই বোঝাই। তো এই যে কনজুগেট কনজুগেট অ্যান্টিবডি যেটা বা সেকেন্ডারি অ্যান্টিবডি যেটা, এর সঙ্গে কি বাইন্ড রয়েছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। সো দিস ইজ কল্ড HRP, হর্স র্যাডিশ পারঅক্সিডেজ। যখনই এইরকম বাইন্ডিং হবে এবং যখন আমরা সাবস্ট্রেট দেবো, তখন কি হবে, সাবস্ট্রেটের মধ্যে অবশ্যই H2O2 এবং টেট্রামিথাইল বেনজিডিন রয়েছে। তাহলে H2O2 কি হবে, H2O2 ভেঙে যাবে। H2O2 ভেঙে গিয়ে কি হবে, অক্সিজেন এবং জল তৈরি করবে, অক্সিজেন অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে। এবার এই যে অক্সিজেন, যেই অক্সিজেনটা ফর্মেশন হলো, কিভাবে ফর্মেশন হলো না, হর্স র্যাডিশ পারঅক্সিডেজ H2O2 কে ভেঙে দিল। এবার এই অক্সিজেন টিএমবির সঙ্গে রিয়াকশন করলো, রিয়াকশন করে তৈরি হলো ব্লু কালার। তাহলে একটা ব্লু কালার তৈরি হলো, যে ব্লু কালারটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে। দ্য ব্লু কালার উইল বি ফর্মড। তাহলে ব্লু কালার ফর্মেশন হলো। তাহলে ব্লু কালার ফর্মেশনটা কিভাবে কেন হলো, কারণ টিএমবির সঙ্গে যখনই আমাদের অক্সিজেন রিয়াকশন করলো, তখন দ্য কালার উইল চেঞ্জ টু ব্লু। এবং এই যে অ্যান্টিজেন, এই যে আমাদের যে রিয়াকশন, এই যে সাবস্ট্রেট এবং এনজাইম, এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে ইট শুড বি স্টপড। তাহলে এখানে কে সাবস্ট্রেট, এখানে টিএমবি সাবস্ট্রেট। তাহলে এই টিএমবি সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমে যে রিয়াকশনটি হচ্ছে, অর্থাৎ টিএমবির সঙ্গে হর্স র্যাডিশ পারঅক্সিডেজ, এখানে H2O2 রয়েছে। তো এই যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা কিন্তু আমাদের একটা পার্টিকুলার টাইমের পর স্টপ করতে হবে, যাতে করে আমরা একটা অপটিমাম কালার পাই, একটা অপটিমাম কালার পাই, যেটা হচ্ছে ব্লু কালার, যেটা এখানে দেখানো রয়েছে। তাহলে রিয়াকশনটা যেটা হচ্ছে, একটা একটা এনজাইমের সঙ্গে একটা সাবস্ট্রেটের রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকছে। তাহলে এই রিয়াকশনটাকে আমাদের কি করতে হবে, ইট শুড বি স্টপড, ইট শুড বি স্টপড। নাহলে কিন্তু আমরা পার্টিকুলার আমাদের অপটিমাম যে কালার ডেভেলপমেন্ট, সেই কালার ডেভেলপমেন্টটা কিন্তু পাবো না। ঠিক আছে, তো কিভাবে আমরা এটাকে স্টপ করব? অ্যান্টিজেনের যে অ্যান্টিবডি রিয়াকশন হয়, এটার জন্য কিন্তু বা যে সমস্ত এনজাইমেটিক রিয়াকশন গুলি হয়, এনজাইমেটিক রিয়াকশন আমরা জানি যে অবশ্যই এনজাইমেটিক রিয়াকশন গুলো হচ্ছে পিএইচ ডিপেন্ডেন্ট। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা স্টপ সলিউশন ইউজ করছি। স্টপ সলিউশনে কি ইউজ করা হয়, সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। যখনই আমরা এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করছি, তখন কি হচ্ছে, এই যে এনজাইম এবং সাবস্ট্রেটের যে রিয়াকশন, এই রিয়াকশনটা এখানে স্টপ হয়ে যাচ্ছে। কেন স্টপ হচ্ছে, কারণ যখনই আমরা স্টপ সলিউশন অ্যাড করব, তখন কি হবে, এর পিএইচ উইল ড্রপ। যখনই আমরা এখানে স্টপ সলিউশন ইউজ করছি, the pH will drop and it turns into yellow color. It turns into, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি,
এটা তো প্রথমে ব্লু ছিল আফটার অ্যাডিশন অফ দ্য সাবস্ট্রেট। এবার যখনই আমরা স্টপ সলিউশন অ্যাড করব তখন কি হবে, তখন এই কালারটা হয়ে যাবে ইয়েলো কালার, অর্থাৎ ব্লু কালার টার্নস ইনটু ইয়েলো কালার। এইবার আমরা এই যে ইয়েলো কালারের কনসেন্ট্রেশন, এইটা আমরা 450 ন্যানোমিটারে মেজারমেন্ট করব। তাহলে ইয়েলো কালারের কনসেন্ট্রেশন যত বেশি হবে তার মানে এটা ইন্ডিকেট করছে যে স্যাম্পেলের মধ্যে অ্যান্টিজেন বা অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন সব থেকে বেশি রয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এই যে ইয়েলো কালারটা ডেভেলপমেন্ট হলো অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ এলাইজা, এখানে আমরা বলতে পারি যে অপটিক্যাল ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি। তো এই অপটিক্যাল ডেন্সিটি কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক বা প্রপোর্শনাল হবে in case of direct ELISA, in case of indirect ELISA and in case of sandwich ELISA। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, কম্পিটিটিভ এলাইজার ক্ষেত্রে যদি আমরা কম্পিটিটিভ এলাইজা দেখি, সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ডেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। অর্থাৎ যেহেতু এখানে একটি কম্পিটিশন হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম কম্পিটিটিভ এলাইজা মানে স্যাম্পল অ্যান্টিবডি এই সঙ্গে কনজুগেট অ্যান্টিবডির কম্পিটিশন, অথবা স্যাম্পল অ্যান্টিজেনের সঙ্গে কনজুগেট অ্যান্টিজেনের কম্পিটিশন। তাহলে সেইখানে কিন্তু আমাদের অপটিক্যাল ডেন্সিটি কনসেন্ট্রেশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। অর্থাৎ যত, এর মানেটা হচ্ছে যত একটি স্যাম্পেলের মধ্যে অ্যান্টিজেন বেশি থাকবে তার অপটিক্যাল ডেন্সিটি তত কম হবে। অপরদিকে একটি স্যাম্পেলের মধ্যে অপটিক্যাল অ্যান্টিবডি কনসেন্ট্রেশন যত কম হবে তার অপটিক্যাল ডেন্সিটি তত বেশি হবে। তাহলে এইভাবে আমরা কম্পিটিটিভ এলাইজার মাধ্যমে এগুলো ডিটারমিনেশন করতে পারি। বাকিগুলির ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে সেটা দেখো লেখা রয়েছে এখানে, ডাইরেক্ট লেজার ক্ষেত্রে অপটিক্যাল ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। ইন কেস অফ স্যান্ডউইচ এলাইজার সেম থিং হ্যাপেন্স। ইন কেস অফ indirect ELISA same thing happens, but in comparison to other method the competitive ELISA will produce this type of result, অর্থাৎ optical density is inversely proportional to the concentration। তাহলে মোটামুটি একটা এলাইজা নিয়ে আমরা একটা জেনারেল ওভারভিউ পেলাম। তোমরা সবাই এলাইজা নিয়ে জানো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডাইরেক্ট এলাইজা যদিও এখন করা হয় না, আমি বললাম যে ডাইরেক্ট এলাইজাতে আমরা কি করি না, অ্যান্টিজেন মেজারমেন্ট করি। তো এখানে ডাইরেক্ট এলাইজার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়, যখন আমরা কোনো স্যাম্পেল অ্যাড করি এবং স্যাম্পেলের যে অ্যান্টিজেন গুলি সেগুলি ওয়েলসে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হয় কিছু জায়গা ফাঁকা রয়ে যায়, যেমন এই জায়গাগুলো দেখো ফাঁকা রয়ে গেছে। কোম্পানি যখন প্রিপারেশন করছে, কোম্পানি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব সচেতন। এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে, ফলে এখানে কি সমস্যা হতে পারে, যদি এই জায়গাগুলো ফাঁকা হয়ে রয়ে যায় তাহলে একটা জিনিস হতে পারে, এই যে কনজুগেট অ্যান্টিবডি গুলি রয়েছে, এই কনজুগেট অ্যান্টিবডি গুলি কিন্তু এখানে বাইন্ড করতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই কনজুগেট অ্যান্টিবডি গুলি কিন্তু এখানে বাইন্ড করতে পারে, হতেই পারে। ফলত কি হয়, আমরা এখানে একটা এলাইজার কোনো ভ্যালুর ওভার এস্টিমেশন পেয়ে যাই, বা a result or concentration of a antigen or antibody will be overestimated। ফলে কি করা হয়, ফলে এই যে ফাঁকা জায়গাগুলো এখানে ব্লকিং সলিউশন বা ব্লকিং বাফার দিয়ে ব্লক করে দেওয়া হয়। এখানে আমি গ্রিন যেটা দেখিয়েছি গ্রিন কালারে, সেটাকে বলা হচ্ছে ব্লকিং এজেন্ট বা ব্লকিং বাফার। তো ব্লকিং বাফার দিলে করলে কি হবে, যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেগুলি ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ নো গ্যাপ উইল রিমেন। দিস টাইপ অফ গ্যাপ ক্যান কজেস দ্য ওভার এস্টিমেশন অফ অ্যান্টিজেনিক or অ্যান্টিবডি কনসেন্ট্রেশন। তো এখানে আমরা 1% বিএসএ বা বিভিন্ন রকমের পিউরিফাইড প্রোটিন অথবা মিল্ক প্রোটিন আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে মোটামুটি একটা এলাইজা নিয়ে একটা জেনারেল ওভারভিউ তোমাদের আমি দিয়ে দিলাম। তোমরা সবাই জানো যে হোয়াট ইজ এলাইজা, তোমরা অলরেডি পড়ে এসছো। এবার আমরা দেখি যে আর কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে। তাহলে হাউ মেনি টাইপস অফ এলাইজা, নেম, এগুলো বলে দিতে হবে। কোন এলাইজাতে কি আমরা ডিটেকশন করি সেটাও বলে দিতে হবে। এবার স্টেপস অফ এলাইজা,
স্টেপস অফ এলাইজা। স্টেপস অফ এলাইজা কি? এটা খুব সিম্পল জিনিস। প্রথমে আমরা অ্যাড করি স্যাম্পল। প্রথমে আমরা স্যাম্পল অ্যাড করি। স্যাম্পল অ্যাড করার পর কি করি? ওয়াশ করি। কি দিয়ে ওয়াশ করি? না ফসফেট বাফার দিয়ে ওয়াশ করি। ওয়াশিং করার পর আমরা এখানে অ্যাড করি কনজুগেট। কনজুগেট দিয়ে আমরা ইনকিউবেশন গুলো আমি বলছি না, মাঝে কিন্তু ইনকিউবেশন রয়েছে, স্যাম্পল সেগুলো আমি পরে বলে দিচ্ছি। কনজুগেট দিয়ে আবার ওয়াশিং এর পর আমরা কি করি? আমরা অ্যাড করি সাবস্ট্রেট বা টেট্রা মিথাইল বেনজিডিন সাবস্ট্রেট অ্যাড করি। এবার আমরা লাস্টে অ্যাড করি স্টপ সলিউশন, এবং লাস্টের স্টেপ হচ্ছে রিডিং। এবং অবশ্যই এর মাঝে মাঝে যে স্টপ গুলো রয়েছে এগুলো হচ্ছে অবশ্যই ইনকিউবেশন। 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেশন, কনজুগেট দিয়ে আবার 37 ডিগ্রি সেন্টিগ্রেড ইনকিউবেশন, এবং টিএমবি দিয়ে টেট্রামিথাইল বেনজিডিন বা সাবস্ট্রেট দেওয়ার পর এখানে আমাদের রুম টেম্পারেচারে ইনকিউবেট করতে হয়। এবং কতক্ষণ ধরে আমি ইনকিউবেট করবো সেগুলো কিন্তু অ্যাজ পার কি লিটারেচার আমাদের ফলো করতে হবে। তাহলে এতগুলো স্টেপ এখানে কিন্তু রয়েছে। তাহলে স্যাম্পল, তারপর ফলোড স্যাম্পল দিতে হবে, ফলোড বাই ওয়াশিং, এবং প্রত্যেকটি ওয়াশিং মনে রাখতে হবে 3 to 5 টাইম করতে হবে। 3 to 5 টাইম, মিনিমাম 3 টাইম করতেই হবে, অথবা আমরা 5বারও করতে পারি। 3 to 5 টাইম ওয়াশিং, কিন্তু ওয়াশিং ইজ ভেরি 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 ক্রুশিয়াল থিং। আমি পরেই আসছি কেন ওয়াশিং ক্রুশিয়াল স্টেপ। যাই হোক, মোটামুটি এইভাবে আমরা স্টেপস অফ এলাইজা বলতে পারবো। হোয়াট ইজ স্যান্ডউইচ এলাইজা? স্যান্ডউইচ এলাইজা নিয়ে আগে ডিসকাস করেছি, কেন স্যান্ডউইচ বলা হয়। দু একটা এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে, তো কি কি বলতে হবে? যে কোনো অ্যান্টিজেনিক টেস্ট, সেটা আমাদের HbSAg হতে পারে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন হতে পারে, কোনো রকম হরমোন হতে পারে। তো এগুলো বললে মোটামুটি হয়ে যাবে। কজ অফ কন্টামিনেশন অফ এলাইজা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এলাইজাতে কন্টামিনেশন সাবধানতা যদি অবলম্বন না করি, যে প্রিকশন যদি আমরা না নিই, তাহলে কিন্তু কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো সব থেকে বেশি কন্টামিনেশন হওয়ার চান্স থাকে কোথায়, সেটা আমাদের জানতে হবে। দেখো, সব থেকে বেশি হওয়ার কন্টামিনেশন হওয়ার চান্স মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ওয়াশিং স্টেপ। ওয়াশিং স্টেপে কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কন্টামিনেশন হয়? কারণ যখন ওয়াশ করি খুব সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়। তাহলে যদি আমরা একটু এলাইজা প্রেপটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা। কিভাবে ক্লিয়ার হবে একটু দেখে নেওয়া যাক এলাইজা প্লেটটাকে। তো এটা একটা এলাইজা প্লেট, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে কি করছি? আমরা এখানে যখন কোনো স্টেপ হয়ে যাওয়ার পর যখন এটাকে ওয়াশ করছি, তখন মনে রাখতে হবে ওয়াশ করার সময়তে ওয়াশিং বাফার যখন আমরা ডিসকার্ড করব ওয়াশ হয়ে যাওয়ার পর, তখন সেটা যেন অন্য ওয়েলস গুলোর মধ্যে না যায়, বা অন্য ওয়েলস গুলোকে যেন কোনোভাবেই কন্টামিনেট না করে। হতেই পারে পজিটিভ কন্ট্রোল বা কোনো একটা পজিটিভ স্যাম্পল নিয়ে আমরা কাজ করছি, সেখান থেকে কি হলো, ওয়াশ করার সময়তে কি হলো, সেখান থেকে কোনো অ্যান্টিবডি কোনো একটা নেগেটিভ ওয়েলসে চলে এলো। ধরো সাপোজ সাপোজ দিস স্যাম্পল ইজ কনসিডার টু বি পজিটিভ, মানে এটা একটা পজিটিভ স্যাম্পল। তুমি যখন ওয়াশ করছো তখন কি হচ্ছে, ওয়াশ করার সময়তে ধরো পরেরটাই হচ্ছে ধরো নেগেটিভ একটা ওয়েলস রয়েছে বা নেগেটিভ স্যাম্পল। হতেই পারে কোনো সময় ওয়াশ করার ফলে কি হলো, যেগুলো আনবাউন্ড অ্যান্টিবডি বা আনবাউন্ড অ্যান্টিজেন স্যাম্পেলে, সেগুলো কোনো কারণে এখানে চলে এলো। চলে এলে কি হবে, এখানেও কিন্তু বাইন্ড করে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সুতরাং আমাদের ওয়াশিং স্টেপটার মধ্যে খুব মানে কসাস থাকতে হবে, যাতে কোনোভাবেই কন্টামিনেশন না হয়। এবং আরেকটি কন্টামিনেশন হওয়ার আরেকটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, সেটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট, টিএমবি সাবস্ট্রেট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। কোনো কন্টামিনেশন যদি এখানে হয়ে যায়, তাহলে পুরো সলিউশনটা কিন্তু নীল হয়ে যেতে পারে। সুতরাং মেক শিওর যখন তুমি টিএমবি সাবস্ট্রেট দিচ্ছ, তখন তোমাকে খেয়াল রাখতে হবে এই সাবস্ট্রেটটা যেন কালারটা কালারলেস হয়, কারণ টিএমবি সাবস্ট্রেট ইজ কালারলেস। কোনো কারণে টিএমবি সাবস্ট্রেট যদি কোনো কারণে কন্টামিনেশন হয়ে যেতে পারে, হতেই পারে কোনো কোনো সময় কি হয়, কোনো 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 কারণে কোনো নোংরা পড়ে গেল বা কোনো পোকা পড়ে গেল, খুব ইম্পর্টেন্ট জিনিস ওটা।
সামান্য যদি কোনো পোকা পড়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু টিএমবি সাবস্ট্রেটের কালার চেঞ্জ হয়ে গিয়ে ব্লু হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু আমাদের ফলস পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। তাহলে প্রত্যেকটি স্টেপই আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাকচুয়ালি প্রত্যেকটি স্টেপই আমাদের খুব ক্রুশিয়াল স্টেপ। তাহলে কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স কোথায় কোথায় থাকে? একটা হচ্ছে ওয়াশিং স্টেপে, ওয়াশিং করার সময়তে কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স থেকে যাচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে টিএমবি সাবস্ট্রেট যখন আমরা অ্যাড করছি তখন সেখান থেকে মনে রাখতে হবে যাতে টিএমবি সাবস্ট্রেটে কোনো রকম কোনো কন্টামিনেশন না থাকে। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। কজ অফ ফলস পজিটিভ অর ফলস নেগেটিভ রেজাল্ট ইন এলাইজা। ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ এলাইজাতে আমরা কখন পেতে পারি? ফলস পজিটিভ আমরা পেতে পারি, ফলস পজিটিভ কখন আমরা পাবো? ফলস পজিটিভ আমরা তখনই পাবো যখন কন্টামিনেশন হবে। ফলস পজিটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায় কন্টামিনেশন, কন্টামিনেশন হলে। তাহলে ফলস পজিটিভ আমরা পাবো যখন কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টামিনেশন। এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে যদি ওয়াশিং ঠিকঠাক না হয়, ইমপ্রপার ওয়াশিং, আনবাউন্ড অ্যান্টিজেন বা আনবাউন্ড অ্যান্টিবডি গুলো আমরা যদি রিমুভ না করতে পারি, ধরে নাও তুমি একটা কোনো টেস্ট করছো, সেই টেস্টে কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি প্রেজেন্ট নেই, এবং এটি ধরে নাও একটি ওয়েলস, যেই ওয়েলসে তুমি টেস্টটি করছো, ধরি একটি ওয়েলস এটা। এবার এখানে কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি নেই, কিন্তু কি হলো, মুশকিলটা হলো কি তুমি সঠিক ভাবে বা সঠিক পদ্ধতিতে তুমি ওয়াশিং করলে না। ফলে কি হলো, ফলে এখানে কোনো কারণে কোনো কনজুগেট অ্যান্টিবডি রয়ে গেল। কনজুগেট অ্যান্টিবডি যদি এখানে রয়ে যায় এবং আমার প্রসিডিওর যদি ঠিক না হয়, অর্থাৎ যদি আমার ওয়াশিং প্রসিডিওর ঠিক না হয়, তাহলে কিন্তু যখনই তুমি সাবস্ট্রেট অ্যাড করবে তখন কিন্তু ইট উইল প্রডিউস কালার। তাহলে ফলস পজিটিভ কন্টামিনেশন এবং ইমপ্রপার ওয়াশিং হলে হতে পারে। এবং ফলস নেগেটিভ কখন হবে দেখে নেওয়া যাক। ফলস নেগেটিভ কখন হবে? ফলস নেগেটিভ হবার তখনই হতে পারে যখন এখানে কন্টামিনেশনের কোনো ব্যাপার নেই। ফলস নেগেটিভ সাধারণত কন্টামিনেশনের জন্য হয় না। তাহলে কোন ক্ষেত্রে ফলস নেগেটিভ হতে পারে? এক নম্বর কারণ হচ্ছে ইমপ্রপার ইনকুবেশন। ইমপ্রপার ইনকুবেশন, ইমপ্রপার ইনকুবেশন মানে ইনকুবেশন টাইম ধরো বলা আছে 1 ঘন্টা, তুমি সেখানে 15 মিনিট ইনকুবেশন করবে, তাহলে সেখান থেকে কি হলো, সঠিকভাবে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা কনজুগেট বাইন্ড হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইমপ্রপার ইনকুবেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে থেকে যায়। 2 নম্বর হচ্ছে যদি আমরা ইনঅ্যাডিকুয়েট সাবস্ট্রেট ইউজ করি। ইনঅ্যাডিকুয়েট আমরা জানি যে ডিটেকশন সিস্টেমে সাবস্ট্রেটের একটি খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। যদি আমরা ইনঅ্যাডিকুয়েট সাবস্ট্রেট অ্যাড করি, ধরো 50 মাইক্রোলিটার অ্যাড করার কথা, তুমি সেখানে 10 মাইক্রোলিটার অ্যাড করলে, তাহলে ইনঅ্যাডিকুয়েট সাবস্ট্রেট অ্যাড করা হলো সেটা, এবং সেক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট কিন্তু জেনারেট হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যদি কিট এক্সপায়ার করে যায়। যদি কিটটি এক্সপায়ার করে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 33, 32 হয়ে গেল, 33। এলাইজা সাবস্ট্রেট কন্টেন্ট। এলাইজা সাবস্ট্রেট অ্যাকচুয়ালি টিএমবি থাকে, টিএমবির সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস থাকে যেটিকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে সাবস্ট্রেটের মধ্যে দুটি জিনিস থাকছে, একটি হচ্ছে টিএমবি, টেট্রা মিথাইল বেঞ্জিডিন প্লাস H2। কোশ্চেন নম্বর 34, হোয়াট ইজ ম্যাক এলাইজা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক এলাইজা যেহেতু আমরা ইউজ করে থাকি ডেঙ্গুর ক্ষেত্রে, তো একটু ম্যাক এলাইজা নিয়ে একটু বোঝা যাক। হোয়াট ইজ ম্যাক এলাইজা, একটু জেনে নেওয়া যাক ম্যাক এলাইজা ব্যাপারটা কি।
হয় কি, ধরো আমরা এখানে ডেঙ্গু অ্যান্টিজেন ডিটেকশন, ডেঙ্গু আইজিএম ডিটেকশন করতে চাইছি। ডেঙ্গু খুব একটা ক্রুশিয়াল টেস্ট। ডেঙ্গু ইজ এ ভাইরাল ইনফেকশন, ইজ এ ফ্যালভিভাইরাস ইনফেকশন, এবং এখানে কিন্তু আমরা ডেঙ্গুর আইজিএম ডিটেকশন করতে পারি। অর্থাৎ প্রাইমারি ডেঙ্গু বা সেকেন্ডারি ডেঙ্গু বা ডেঙ্গু কোন স্টেজে রয়েছে সেটা জানার জন্য আইজিএম অ্যান্টিবডি ডিটেকশন করাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সে পেশেন্ট কোন স্টেজে রয়েছে এখন। তো এই আইজিএম টেস্টিং ইজ চ্যালেঞ্জিং থিং। কেন চ্যালেঞ্জিং থিং? কারণ আমরা দেখেছি যেহেতু এটা একটা অ্যান্টিবডি, আমরা সহজে এটাকে ইনডাইরেক্ট এলিজা দিয়ে আইজিএম ডিটেকশন করতে পারি। মানে ইনডাইরেক্ট এলিজা দিয়ে আমরা আইজিএম ডিটেকশন করতে পারি, যেমনটা আমাকে বললাম আমি। অ্যান্টিবডির জন্য আমরা ইনডাইরেক্ট এলিজা ইউজ করতে পারি। কিন্তু এখানে কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম কি রয়েছে? প্রবলেম রয়েছে, আমরা ইনডাইরেক্ট এলিজা মানে আমরা এখানে কি অ্যাড করছি? ইনডাইরেক্ট এলিজা মানে আমরা এখানে ডেঙ্গু অ্যান্টিজেন ইউজ করছি, যেই ডেঙ্গু অ্যান্টিজেনের সঙ্গে আইজিএমটা বাইন্ড করবে। কিন্তু এখানে হয় কি, কোনো কোনো সময় দেখা যায় এখানে ডেঙ্গু আইজিজি বাইন্ড করে গেল। আমি আইজিএম ডিটেকশন করতে চাইছি, আমি ডিটেকশন করতে চাইছি ডেঙ্গু আইজিএম, কিন্তু আমি এখানে দেখলাম কি হলো, এটা ডেঙ্গু অ্যান্টিজেন, এই ডেঙ্গু অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে গেল ডেঙ্গু আইজিজি অ্যান্টিবডি। তাহলে এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। অথবা দেখা গেল যে, অথবা সমস্যা কি হলো, এখানে রিউমেটয়েড ফ্যাক্টর চলে এলো। ব্যাপারটা কিরকম হলো এখানে দেখো, দেখতে পাবে। তাহলে এখানে কি হলো, এখানে বিভিন্ন রকম ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, ইন্টারফেয়ার করছে। যেমন আমরা আইজিএম ডিটেকশন করতে চাইছি, তাহলে এখানে আইজিজি ইন্টারফেয়ার করছে। এবং সেকেন্ড কেসে, এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। সেকেন্ড কেসে দেখো এখানে কি হচ্ছে, আমরা জানি যে আরএফ ফ্যাক্টর, যেটা আরএফ ফ্যাক্টর এমন একটা আইজিএম অ্যান্টিবডি যেটা আমাদের আইজিজির এগেনস্টে তৈরি হয়। তাহলে যখনই একটা, যদি কোনো পেশেন্ট এর মধ্যে রিউমেটয়েড ফ্যাক্টর থাকে বা রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, সেখানে কি হবে, সেখানে এই যে আইজিজির সঙ্গে কি হবে, আইজিএম যুক্ত হয়ে যেতে পারে। তাহলে ইট উইল কজ মেনি প্রবলেম। একটি আইজিএম অ্যান্টিবডি যুক্ত হয়ে গেল, এবং সেইখানে যুক্ত হলো কি, এখানে আবার ধরো এখানে অ্যাড হলো আমাদের কনজুগেট। তাহলে ইট উইল ক্রিয়েট প্রবলেম, লটস অফ প্রবলেম। তো এই প্রবলেমটাকে রিমুভ করার জন্য এবং এই প্রবলেমটাকে মিনিমাইজ করার জন্য, এবং এই টেস্টটার যে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের ক্ষেত্রে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটু পরেই আলোচনা করবো হোয়াট ইজ সেন্সিটিভিটি অ্যান্ড হোয়াট ইজ স্পেসিফিসিটি। তাহলে এই সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বাড়ানোর জন্য এবং এই ধরনের ইন্টারফারেন্সকে অমিট করার জন্য এখানে আমরা ইউজ করি ক্যাপচার এলাইজা। এটাকে বলা হয় ক্যাপচার এলাইজা। তাহলে এতক্ষণ আমরা দেখে এসেছি যে একটা অ্যান্টিবডিকে ডিটেকশন করতে গেলে দ্য ওয়েলস মাস্ট বি কোটেড উইথ অ্যান্টিজেন। একটু আগে আমরা এটা যেটা ইনডাইরেক্ট এলাইজাতে দেখে এসেছি। কিন্তু এখানে কি করা হয়, এখানে একটি টেস্টের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বাড়ানোর জন্য যখন আমরা ডেঙ্গুর আইজিএম অ্যান্টিবডি ডিটেকশন করতে চাইছি, তখন আমরা এখানে ইউজ করছি অ্যান্টি হিউম্যান আইজিএম। এখানে আমরা কি ইউজ করছি না, অ্যান্টি হিউম্যান আইজিএম। This is anti-human IgM. You can see from there. This is anti-human IgM. তাহলে কোট দ্য ওয়েলস ইজ কোটেড বাই অ্যান্টি-হিউম্যান IgM। এবার তুমি যখন এখানে স্যাম্পল অ্যাড করছো, কি হচ্ছে, ডেঙ্গু আইজিএম অ্যান্টিবডি গুলো এই আইজিএম এর সঙ্গে রিঅ্যাকশন করছে। অর্থাৎ অ্যান্টি-হিউম্যান IgM মানে এই অ্যান্টিবডি ইজ মেড এগেনস্ট আওয়ার আইজিএম অ্যান্টিবডি। তাহলে একটা, তাহলে দিস ইজ অ্যান্টিবডি এগেনস্ট অ্যান্টিবডি। দিস ইজ অ্যান্টিবডি এগেনস্ট আইজিএম অ্যান্টিবডি। এবার যখনই তুমি স্যাম্পল অ্যাড করছো, স্যাম্পল অ্যাড করলে কি হবে, স্যাম্পল অ্যাড করলে এই ডেঙ্গুর যে আইজিএম অ্যান্টিবডি গুলো এই অ্যান্টি হিউম্যান আইজিএম এর সঙ্গে বাইন্ড করে যাবে, যেমনটা এখানে করেছে। ইউ ক্যান সি ফ্রম দেয়ার, যখন তুমি স্যাম্পল অ্যাড করছো। এবার তোমাকে পরবর্তীতে অ্যাড করতে হবে কনজুগেট। তো এখানে দু ধরনের কনজুগেট আমরা ইউজ করতে পারি। একটি হচ্ছে অ্যান্টিজেন কনজুগেট,
যেমনটা এখানে দেখানো রয়েছে। এবং এই কনজুগেট যেটা সেটা হচ্ছে অ্যান্টিজেন কনজুগেট। এখানে কি কি থাকে, দুটো পার্ট, একটা হচ্ছে ডেঙ্গু অ্যান্টিজেন এবং একটা হর্সাইটিস প্যারাক্সিডাস। যখনই আমরা এখানে অ্যাড করছি, এটা কি হচ্ছে, ডেঙ্গু যে আইজিএম অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করছে, এবং পরবর্তীকালে আমরা যখন সাবস্ট্রেট অ্যাড করছি সেখানে আমরা একটা কালার প্রোডাক্ট তৈরি করতে পারছি। দিস ইজ কল্ড ম্যাক এলাইজার। তাহলে এটা কি হচ্ছে, ক্যাপচার এলাইজার। কি করছে এখানে, অ্যান্টি হিউম্যান আইজিএম, দিস অ্যান্টি হিউম্যান আইজিএম উইল ক্যাপচার, কাকে ক্যাপচার করছে, whom to capture, it will capture the dengue IgM antibody. That is why it is called capture ELISA. MAC, what is the full form of MAC? জিজ্ঞেস করতে পারে, what is the full form of MAC? IgM antibody capture ELISA. The aim stands for, this aim stands for IgM. You can take M, this and same. A means antibody and C means this is capture. So this is the point. What is MAC ELISA? So তোমরা বলতে পারো যে আমরা একটা এলাইজার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বাড়ানোর জন্য, এবং যাতে করে কোনো ফলস পজিটিভ রিয়াকশন তৈরি না হয় বা ফলস নেগেটিভ রিয়াকশন তৈরি না হয়, সেই কারণের জন্য আমরা ডেঙ্গুর আইজিএম অ্যান্টিবডিকে ডিটেকশন করার জন্য আমরা ম্যাক এলাইজারকে ইউজ করতে পারি। নেক্সট কোশ্চেন 35. What is conjugate antibody? Which chemical used as a stop solution and why it is used? কনজুগেট অ্যান্টিবডি একটু কি বললাম, কনজুগেট অ্যান্টিবডি মানে এটা সেকেন্ডারি অ্যান্টিবডি, যেই সেকেন্ডারি অ্যান্টিবডিটা আইদার অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতে পারে, এবং এলাইজা ডিটেকশন সিস্টেমের এটা অন্যতম একটা ক্রুশিয়াল থিং। এবং এই কনজুগেট অ্যান্টিবডির মধ্যে একটি এনজাইম থাকে, যে এনজাইমটা ডিটেকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটু আগে আমি দেখালাম কেন, কিভাবে প্লে করে। এবং এখানে আমরা HRP বা অ্যালকালাইন ফসফারেজ অ্যাজ এ এনজাইম ইউজ করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ কেমিক্যাল ইজ ইউজড অ্যাজ এ স্টপ সলিউশন এন্ড হোয়াই ইট ইজ ইউজড? স্টপ সলিউশনের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি সালফিউরিক অ্যাসিড 2 মোলার। 2 মোলার কনসেন্ট্রেশন, 2 মোলার কনসেন্ট্রেশনে আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারি। অ্যান্ড হোয়াই সালফিউরিক অ্যাসিড ইজ ইউজ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি একটু আগেই বলেছিলাম যে একটি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে রিয়াকশন, সরি, একটি সাবস্ট্রেট এবং একটি এনজাইমের যে রিয়াকশন, এই রিয়াকশনটা চলতে থাকে, কন্টিনিউ হতে থাকে। কিন্তু আমাকে এই রিয়াকশনটাকে একটা অপটিমাম লেভেলে স্টপ করতে হবে, যাতে করে আমরা একটা অপটিমাম কালার ডেভেলপমেন্ট করাতে পারি। সেই অপটিমাম কালার ডেভেলপমেন্টটা করানোর জন্য প্রত্যেকটা কিটে বলা থাকে যে আমরা সাবস্ট্রেট দিলাম, সাবস্ট্রেট দেওয়ার পর এটাকে আমাদের ডার্কে ইনকিউবেট করতে, সাবস্ট্রেট দেওয়ার পর কিন্তু ডার্ক ইনকিউবেট করতে হয়, কারণ সাবস্ট্রেট হচ্ছে এমন একটা ফটো সেন্সিটিভ কম্পাউন্ড যেটা কিন্তু আলো পেলে সেটার বিভিন্ন রকম কেমিক্যাল চেঞ্জেস দেখা যেতে পারে। সেই জন্য আমরা যখন সাবস্ট্রেট অ্যাড করছি, সাবস্ট্রেট অ্যাড করার পরে কিন্তু আমাদের এটাকে রুম টেম্পারেচারে ডার্ক এনভায়রনমেন্টে এটাকে ইনকিউবেট করতে হবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে। এবং সাবস্ট্রেট এবং এনজাইমের যে রিয়াকশন, সেই এনজাইম রিয়াকশনটাকে একটা অপটিমাম জায়গাতে আমাদের স্টপ করতে হবে, এবং স্টপ করলে আমরা একটা অপটিমাম কালার ডেভেলপমেন্ট দেখতে পাবো, এবং যেটা কিনা একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড মেনেই হবে। সুতরাং আমরা এই কারণে স্টপ সলিউশন ইউজ করছি, এবং স্টপ সলিউশন ইউজ করলে দ্য গ্রিন কালার টার্নস ইন্টু ইয়েলো, এবং এই ইয়েলো কালারের অপটিক্যাল ডেন্সিটি আমরা এলাইজার রিডারের মাধ্যমে মাপবো। নেক্সট কোশ্চেন, হাউ টু ক্যালকুলেট এলাইজার রেজাল্ট? আরেকটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এলাইজার রেজাল্ট আমরা কিভাবে মেজারমেন্ট করব? এলাইজার দুভাবে আমরা করতে পারি, একটাকে বলা হয় কোয়ালিটেটিভ আর একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে whether this antigen or antibody is present or not, that is called qualitative. And quantitative মানে, what is quantitative? We can quantify the antigen or antibody concentration. আমরা এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির কনসেন্ট্রেশনটাকে কোয়ান্টিফাই করতে পারছি, সুতরাং এটাকে বলছি আমরা কোয়ান্টিটেটিভ এলাইজার। তো যদি কোয়ান্টিটেটিভ এলাইজার আমরা করি, এটা ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা প্রত্যেকে। তো যখন আমরা কোনো এলাইজার এটা যদি কোয়ান্টিফাই করতে চাই বা এটা কোয়ান্টিটেটিভ এলাইজার হয়, সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যান্ডার্ড ইউজ করি, যেমনটা এখানে দেখানো রয়েছে।
এখানে একটি থাইরয়েড হরমোনের টেস্ট করা হচ্ছে, এবং এখানে 6টি স্ট্যান্ডার্ড রয়েছে দেখতেই পাচ্ছ, এবং স্যাম্পল রয়েছে। এবং এখান থেকে আমরা যখন এটা মেশিনে এলাইজার রিডারে রিড করবো, এখান থেকে আমরা একটা কিরাম পাবো। এখানে বিভিন্ন রকম অপটিক্যাল ডেন্সিটি দেখা যাচ্ছে বা পাওয়া গেছে। স্ট্যান্ডার্ডের অপটিক্যাল ডেন্সিটি, দিস ইজ দ্য অপটিক্যাল ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য অপটিক্যাল ডেন্সিটি অফ স্যাম্পল, দেখতেই পাচ্ছ। তো এই স্ট্যান্ডার্ড থেকে আমরা কি করি, অপটিক্যাল ডেন্সিটি থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করতে পারি। এই স্ট্যান্ডার্ড কার্ভের উপর ডিপেন্ড করে, যেহেতু এটা একটা আম, অবশ্যই একটা এটা কোয়ান্টিটেটিভ, সুতরাং আমাদের স্ট্যান্ডার্ড কার্ভ অবশ্যই লাগবে। স্ট্যান্ডার্ড কার্ভ ছাড়া আমরা কোনো জিনিস কোয়ান্টিফাই করতে পারবো না, জাস্ট লাইক গ্লুকোজ, ক্রিয়েটিনিন, এটসেট্রা, ইউরিয়া, এইগুলো। তো আমরা কি করি, আমরা এখানে একটি স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করি। এই স্ট্যান্ডার্ড কার্ভ থেকে আমাদের প্রত্যেকটি পার্টিকুলার ভ্যালুটাকে বের করতে হবে, এটা মেশিন অটোমেটিক্যালি আমাদের বের করে দেয়। এবার যদি কোনো এলাইজা, এগুলো সব বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড কার্ভ, বিভিন্ন টেস্টের, কোনোটা আইজিই আছে, কোনোটা থাইরয়েড আছে। এবার হচ্ছে কোয়ালিটেটিভ মেজারমেন্ট। কোয়ালিটেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা কাট অফ ভ্যালু। কাট অফ ভ্যালু, হোয়াট ইজ কাট অফ ভ্যালু? তো কাট অফ ভ্যালু একটা এমন একটা ভ্যালু যার উপরে কোনো একটা অ্যানালাইটের অপটিক্যাল ডেন্সিটি চলে গেলে দ্যাট উইল কনসিডার টু বি পজিটিভ। একটি এক্সাম্পল আমি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটি একটি এইচআইভি কিট। তো এইচআইভি কিটের আমরা এইচআইভি অ্যান্টিবডি ডায়াগনোসিস করতে চাইছি, এইচআইভি অ্যান্টিবডি আছে কিনা। তো আমরা এখানে এবারে একটা জিনিস বলে রাখি যে কাট অফ ভ্যালু করার যে ফর্মুলা, কাট অফ ভ্যালু বের করার ফর্মুলা কিন্তু কোনো পার্টিকুলার ফর্মুলা নেই। বিভিন্ন কিটের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কাট অফ ভ্যালু ফর্মুলা এখানে দেওয়া রয়েছে। এমন নয় যে তুমি এক্স প্লাস ওয়াই করলে তাহলে কাট অফ ভ্যালু পেয়ে গেলে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কিটের ক্ষেত্রে এই কাট অফ ভ্যালু আলাদা আলাদা হয়ে থাকে, এবং তার প্রত্যেকটার ক্যালকুলেশন বিভিন্ন রকম হতে পারে। তো এখানে একটা দেখো, যেমন দেখানো রয়েছে যে এইচআইভি কিট। তো এইচআইভি কিটের ক্ষেত্রে আমরা এখানে কাট অফ ভ্যালু বার করছি। তো কাট অফ ভ্যালু এখানে কি করে বার করবো? কাট অফ ভ্যালু বার করার ফর্মুলা বলছে এইটা, দিস ইজ দ্য ফর্মুলা অফ কাট অফ ভ্যালু। কি করতে বলছে এখানে? এখানে বলছে যে যে নেগেটিভ কন্ট্রোল, এই নেগেটিভ কন্ট্রোল যেটা তৈরি হলো, সেই নেগেটিভ কন্ট্রোলের সঙ্গে 0.1 যোগ করতে বলছে। তাহলে আমার এই কিটের ক্ষেত্রে আমার নেগেটিভ কন্ট্রোলের অপটিক্যাল ডেন্সিটি হোয়াট ইজ অপটিক্যাল ডেন্সিটি? অপটিক্যাল ডেন্সিটি আমরা যখন এলাইজার রিডারে মেজারমেন্ট করব, তখন আমরা এরকম অপটিক্যাল ডেন্সিটি পাবো, যেমনটা এখানে দেখানো রয়েছে। এখানে অপটিক্যাল ডেন্সিটি সমস্ত কিছু বোঝানো রয়েছে, দেখানো রয়েছে। তাহলে আমরা কি করব, কিভাবে কাট অফ ভ্যালু বার করব? অপটিক্যাল ডেন্সিটি দেওয়া রয়েছে, এই অপটিক্যাল ডেন্সিটিটাকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে নেগেটিভ কন্ট্রোল, ধরো নেগেটিভ কন্ট্রোলের অপটিক্যাল ডেন্সিটি সেটা হলো, প্রথম যে এলাইজার কিট রয়েছে সেটির ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করছি 0.011, এটি হলো নেগেটিভ কন্ট্রোল, এটি হলো এনসি, দিস ইজ এনসি। এবার বলছে নেগেটিভ কন্ট্রোল প্লাস 0.1, অর্থাৎ 0.111, এর উপরে যদি কোনো স্যাম্পেলের অপটিক্যাল ডেন্সিটি যায়, ধরো কোনো একটি স্যাম্পেলের অপটিক্যাল ডেন্সিটি হলো 1.230, তাহলে সেটি সবসময় পজিটিভ হবে। তাহলে এটি হলো পজিটিভ স্যাম্পেল। যদি কোনো এর অপটিক্যাল ডেন্সিটি ধরে নাও এরকম হলো 0.9, তাহলে সেটি হলো নেগেটিভ। অপটিক্যাল ডেন্সিটি, সরি, কাট অফ ভ্যালু, তাহলে কাট অফ ভ্যালু এমন একটি ভ্যালু যার উপরে গেলে একটি স্যাম্পল পজিটিভ হবে, এবং যার নিচে থাকলে সেই স্যাম্পলটি নেগেটিভ হবে। আরেকটি আহ, অন্য অন্য একটি কিট দেখা যাক, অন্য একটি টেস্টিং কিট দেখা যাক, এটি অন্য একটি অ্যানালাইটের টেস্টিং কিট। এখানে আবার দেখো, এখানে নেগেটিভ কন্ট্রোল পজিটিভ কন্ট্রোলের আবার ব্যাপারটা অন্যরকম। এখানে যেমন শুধুমাত্র নেগেটিভ কন্ট্রোলের মাধ্যমে আমরা কাট অফ ভ্যালু বার করছিলাম, এখানে কিন্তু আবার পজিটিভ কন্ট্রোলকে ইনভলভ করেছে, এবং এখানে পজিটিভ কন্ট্রোল প্লাস নেগেটিভ কন্ট্রোল করে 6 দিয়ে ভাগ করে দিয়ে একটা কাট অফ ভ্যালু বের করেছে। এটা একরকম হলো। আবার এখানে দেখো, এখানে কাট অফ ভ্যালু অন্য একটি অ্যানালাইট, এখানে কাট অফ ভ্যালু বার করার ফর্মুলা বলছে মিন অফ ওডি অফ ক্যালিব্রেটর প্লাস ক্যালিব্রেশন ফ্যাক্টর। আবার এখানে কাট অফ ভ্যালু বার করার ফর্মুলা অন্যরকম। তো বিভিন্ন রকম অ্যানালাইটের বা বিভিন্ন রকম কিটের উপর ডিপেন্ড করে আমাদের কাট অফ ভ্যালু দেখতে হয়। কাট অফ ভ্যালু বার করার কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, এটি আমাদের কি লিটারেচার ফলো করতে হবে, কি লিটারেচার ফলো করে আমাদের বলবে যে কাট অফ ভ্যালু কত হবে। সেই কাট অফ ভ্যালুর উপরে যদি কোনো আমার স্যাম্পলের অপটিক্যাল ডেন্সিটি চলে যায়, তো
তখন সেটি পজিটিভ হবে, আর যদি সেটা নিচে থাকে তাহলে তো সেটাকে আমরা নেগেটিভ বলে কনসিডার। তাহলে অ্যান্সার গুলো ঠিক এইভাবে দিতে হবে। পরের কোশ্চেন, মোস্ট সেন্সিটিভ রিয়েজেন্ট ইন ELISA and liable to be the contaminated if not precaution taken। অর্থাৎ এলাইজার মধ্যে সব থেকে সেন্সিটিভ রিয়েজেন্ট কোনটা, এবং যেটি খুব তাড়াতাড়ি কন্টামিনেটেড হয়ে যেতে পারে যদি আমরা কোনো প্রিকশন না নিই। এটি হচ্ছে একটি রিয়েজেন্ট রয়েছে যেটি টিএমবি সাবস্ট্রেট। এর অ্যান্সার হলো টিএমবি সাবস্ট্রেট। এবং এখানে অবশ্যই হাইড্রোজেন পেরোক্সাইড থাকে। আমরা জানি যে হাইড্রোজেন পেরোক্সাইডও কিন্তু খুব একটা মানে নয়, এটা অক্সিডাইজিং এজেন্ট, ফলে এটাও। তো তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।